ওসমান বিন হাদি, এভাবে তাকে মানে নৃশংসভাবে মাথায় গুলি করে হত্যা করা হলো, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা কোথায়, রাজনীতিবিদদের নিরাপত্তা কোথায়, এবং নির্বাচনের আগ মুহূর্তে এ জাতীয় ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক সে বিষয়ে ইঙ্গিত করে কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে আজকে যারা অংশগ্রহণ করছেন সহ আলোচক বৃন্দ, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি আসলে শোক প্রকাশ করছি যে এই ধরনের একটি নৃশংসভাবে আন্দোলন সংগ্রামের একজন উদীয়মান তরুণ নেতাকে যেভাবে হত্যা করা হয় সেটা আসলে খুবই মর্মান্তিক। আমি তার বিধি আত্মার প্রতি শান্তি হোক এটাও জানাই। তার পরিবার পরিজন, তার সহচর যারা আছেন তারা যাতে এই শোককে সইতে পারে, আল্লাহ তাদেরকে সে শক্তি দিক। শোনেন, এটা তো কোনোভাবেই কাম্য না। তবে একটা কথা তো বারবার যেটা বলবো, যে এর আগেও যেটা বলছি, যে ফ্যাসিবাদের শক্তি অটুট রেখে আপনি বিজয়ের স্বপ্ন দেখবেন আর সেটা খুব সুন্দরভাবে হবে, এটা আশা করাটা তো বোকামি। এই জন্যই বারবার আমরা 5ই আগস্টের পর থেকেই বলে আসছিলাম যে ফ্যাসিবাদের শক্তিটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ করা ঠিক না। তাদেরকে কোনো যতটুকু আছে সেগুলো থেকে কীভাবে সরানো যায়, তাদের থেকে মুক্ত, প্রশাসনকে মুক্ত করা যায়, পুলিশকে মুক্ত করা যায়, আমরা সেই কথাগুলো বলে আসছিলাম, কিন্তু সেই কথাগুলো শোনা হয় নাই। তবে এখন যেটা বলবো যে কোনোভাবেই এটা তো আমাদের কাম্য না। তবে যে কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা হলো যে নির্বাচনটা যাতে না হয় বা নির্বাচন প্রসেসটা যাতে ব্যাহত হয় বা আমরা যাতে ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যেতে না পারি, সেই ধরনের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্যই হত্যা। তো এখন তো কোন অবস্থাতেই তাদের যে দূরবর্ষন্দি সেটাকে তো কার্যকর হতে দেওয়া যায় না। যদি আজকে সত্যিকার অর্থে এই হত্যার মধ্যে দিয়ে যদি নির্বাচন প্রসেস ব্যাহত হয়, গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়, তাহলে তো তাদের চাওয়াটাই কার্যকর হলো। তো সেদিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই আজকে সেই অবস্থাটা যাতে তারা লাভবান না হয় সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আবার পাশাপাশি হাদির রক্ত যেন বৃথা না যায় সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। জি, আমি সরাসরি যেতে চাই সুলতান মোহাম্মদ জাকারিয়া আপনার কাছে। আপনারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, উদীয়মান নেতা। এই যে ওসমান বিন হাদিকে এভাবে হত্যা করা হলো, হাদির বক্তব্যই যদি বলি, বিভিন্ন গণমাধ্যমে হাদির বক্তব্য দিয়েছিল যে ফ্যাসিবাদের শক্তি এখনও বিভিন্ন জায়গায় রয়েছে। আব্দুল সালাম ভাই যেটা বলছিলেন, মাঠ প্রশাসনে, সচিবালয়ে, পুলিশে, সব জায়গায় দোসররা রয়েছে। সেই দোসর মুক্ত করা না গেলে এই যে গণ অভ্যুত্থান বলেন আর যেটাই বলেন আপনারা, সেটার সুফল তো সাধারণ মানুষ পাবে না। এখন এই মুহূর্তে সেই কথা কতটা বাস্তবায়িত হচ্ছে আপনারা কি বলবেন? ধন্যবাদ। আমি আসলে মানে আজকে যে পরিস্থিতিতে আমরা এখানে বসছি, আমরা আসলে আলোচনা করার মতো আমাদের সেই অবস্থা নেই। তারপরেও আমি হাদি এবং তার পরিবারের সদস্যদের কাছে আমরা আসলে ক্ষমা প্রার্থী যে আমরা যে দেশ চেয়েছিলাম যে সেটা আমরা I will add later, আপনারা একটু করেন। সত্যি আসলে এই মুহূর্তে বলার ভাষা কারোই নেই। আমরা জাকারিয়া, সুলতান মোহাম্মদ জাকারিয়া যেখানে বসে বক্তব্য দিতে পারছিলেন না, এই চেয়ারে বসেই সেপ্টেম্বরের 4 তারিখে শরীফ ওসমান বিন হাদি গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা, আইনের শাসনের কথা বলছিলেন। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার কাছে আসলে সেই হাদির যে বক্তব্যগুলো, যে আন্দোলন, যে ত্যাগ, যে শিক্ষা, সে বিষয়ে একটু আপনার কাছে জানতে চাও। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। মানে
খুবই ধরেন যে জাকারিয়াদের মতোই যারা আসলে হাদির সহযোদ্ধা ছিলেন, তাদের জন্য রাজনৈতিক বিষয়ের বাইরেও মানবিক জায়গা থেকেও এটা বহন করা খুব কঠিন। ওর খুব ছোট একটা বাচ্চা, ওর স্ত্রী, সংসার, এগুলিকে রেখে প্রত্যেকটা আন্দোলনের পরে কিছু মানুষ থাকে যে আসলে ওই আন্দোলনটার ভেতর থেকে বের হতে পারে না। সালাম বাইরে আছে, আমি বলতাম যে, আমি দেখতাম যে ডক্টর জাফরুল্লাহ আমাদের মধ্যে ছিলেন। 71 ধরেন 54 বছর 55 বছর হয়ে গেছে এখন, কিন্তু জাফরুল্লাহ যতদিন বেঁচে ছিলেন ওনাকে দেখলে ওনার কাজের মধ্যে মনে হইতো যে উনি আসলে ওই রণাঙ্গনেই আছে। এই যুদ্ধটা তার বেলায় আসলে কখনোই সমাপ্ত করতে পারেনি। হাদিরা হচ্ছে ওই যে 36 দিনের জুলাই, আসলে ওর মধ্যে থেকে কখনোই 36 দিনে শেষ হয়নি, ওই 36 দিনের ভেতরেই ও ছিল। ও সংসার রেখে আসলে শাহবাগে বন্ধুদের সাথে বিছানা বালিশ ছাড়া, মানে আরেকটা জায়গার মধ্যে ছিল এই যুদ্ধটাকে, এই লড়াইটাকে আসলে কিভাবে বাস্তবায়িত করা যাবে। এই লড়াইটা থেকে সে বিযুক্ত হয় না একদিনের জন্য। সেই জন্যে আমাদের অনেক সময় ভুল বোঝাবুঝির অবস্থা হয়েছে। আপনি যদি ধরেন ওই 36 দিন আমাদের ছেলেমেয়েরা যা করছে, তার মধ্যে তো আমরা কোনো বেয়াদবি আদব এগুলি দেখতে পাই নাই। তার ভাষা শালীন অশালীন এটা আমাদের বিবেচনায় ছিল না। এখন হাদি যে মনে প্রাণে ওই 36 দিনের ভিতরে ছিল, আমরা যারা এর বাইরে চলে এসেছিলাম, আমরা এটাকে আসলে ওর জায়গাটাকে আমরা ওইভাবে আমরা আসলে অনেক সময় বুঝতে পারি নাই। তোর বিলম্বিত মৃত্যু, কিন্তু 36-এরই আসলে শহীদদের একজন। ও যুদ্ধটাকে টানতে টানতে আজকে পর্যন্ত নিয়ে আসছে আসলে, এবং ওইখান থেকেও সরে নাই। যারা বুক পেতে দিয়ে দাঁড়াইছিল তাদের যে কাফেলাটা, ওইখান থেকে সে আসলে বাইরে আসে না একবারও। তো এখন জাকারিয়ারা কিংবা আরও যারা আছে, আমি মনে করি তার এই বাকি বন্ধুদের উপরে আসলে ওর যে রেসটা ও শুরু করছিল, এইটা আসলে তো রেখে গেছে এদের হাতে। এই পতাকাটা নিয়ে ওদেরকে দৌড়াইতে হবে, এবং এই দায়িত্বটা আমাদেরও অনেকটা বাড়ছে যে আমরা আমাদের তরুণদের মনস্তত্ত্বটাকে আসলে কিভাবে বুঝব। আমরা তাদেরকে আসলে সামান্য জিনিসের জন্য আসলে ভুল বুঝবো, নাকি আসলে ওদের যে আকাঙ্ক্ষার যে তীব্রতা, এটাকে আসলে বিবেচনায় নিয়ে ওদের সাথে কিভাবে থাকব, এটাকে বের করব। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশকে রক্ষা করতে হলে ওই দুইটা জিনিস লাগবে। হাদি যে আসলে তার যে চেষ্টাটা, সে যেভাবে লড়াইটা অব্যাহত রাখছিল, আমাদের আরও বহু তরুণকে আসলে ওই চেতনাটাকে ধারণ করতে হবে। আর আমরা যারা এখান থেকে অনেকটা সরে এসে একটা শান্তির জায়গায় দাঁড়ায় ওদেরকে বিবেচনা করার চেষ্টা করছি, আমাদের মনস্তত্ত্বের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। এই লড়াইটা যারা করতেছে তাদেরকে আমরা ওই 36 দিনের মতোই কীভাবে ধারণ করব, করে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে জায়গাটা ওইখানে পৌঁছে দেব, এই দায়িত্বটা আমাদের উপর আসলে ও রেখে গেছে। তা আমি মনে করি যে আমাদের নতুন করে আবার মনে করাই দিচ্ছে যে যুদ্ধটা শেষ হয় নাই। এই যুদ্ধটা আমাদের আসলে শেষ করার জন্য আরও অনেক কিছু করতে হবে। হয়তো আমি থাকবো না, হয়তো আরেকজন থাকবে না, আমরা ওই রেসের মধ্যেই আছি। আমরা প্রত্যেকে ওই আততায়ের ওই ট্রিগারের নিচেই আছি। কে কখন কোনভাবে যাব আমরা শুধু জানি না, কিন্তু আমাদের একটা সম্মিলিত স্বপ্ন, এটা যেন আসলে জীবিত থাকে, এইটাই আসলে আমাদের সবাই মিলে দায়িত্বটা নিতে হবে, এটাই আমি মনে করি। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আব্দুল সালাম ভাই কিছুটা বলছিলেন যে দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা, ষড়যন্ত্র যাই বলি, এই ষড়যন্ত্র অংশ এটা কিনা, আপনারা কিন্তু বিগত দিনে বলছিলেন এই কথাগুলো। 17 মাসের মাথায় একজন জুলাই যোদ্ধার এভাবে নৃশংস হত্যাকাণ্ড, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা বারবার বলেছি 71-এ পরাজিত শক্তিরা কিন্তু এখনও মাঠে আছে। আমরা যারা 71-এ মুক্তিযুদ্ধে ছিলাম, বা 7.5 কোটি মানুষ যারা বেঁচে আছে, তারা কিন্তু এখনও সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী শেষ দিন পর্যন্ত ওই লড়াইয়ে অবতীর্ণ ছিল।
জুলাই যোদ্ধারা যারা আছে তারাও তাদের জায়গা থেকে এই যুদ্ধটা একটা পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য গণ অভ্যুত্থানের সফলতা, সেই জন্যই তারা কাজ করছে, মাঠে ময়দানে এখনও আছে। আমরা যারা তাদের সাথে ছিলাম সক্রিয়ভাবে, আমরাও মনে করি শত্রু পক্ষ যারা তারা কিন্তু সক্রিয়, শুধু দিল্লিতে বসে সক্রিয় না, দিল্লিতে বসে উনি তৃণমূলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেয় লাশ ফেলে দাও, বলে যে আগে ফেলো তারপর বলবো যে আমি লাশ ফেলেছি। টার্গেটেড কিলিংয়ের কথা বলা হচ্ছে। এটা তো শুধু জুলাই যোদ্ধার উপর যাবে না, এটা তো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই জুলাই অভ্যুত্থানের পক্ষে রাজপথে ছিল, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল, তারও টার্গেট হয়ে গেছে। সুতরাং আমাদের এই প্রজন্ম যে সাহসিকতার সাথে গণ অভ্যুত্থানের সফলতা এনে দিয়েছে, স্বাভাবিকভাবেই শত্রুপক্ষ তাদেরকে এখন টার্গেট করবে। সুতরাং এই ব্যাপারে সরকারের চরম ব্যর্থতা আছে। আমরা এই কথাগুলো কিন্তু ডে ওয়ান থেকে বলেছি যে আপনারা কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তার কর্মকাণ্ডে তো মনে হয় যে উনি এইসব ব্যাপারে খুব স্মার্ট না। তো এরকম একটা আনস্মার্ট লোক দিয়ে তো আর কি শান্তি শৃঙ্খলা উনি বজায় রাখবেন? এটা তো ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত, যেটা তারাও দাবি করেছে। এখন বিষয়টা হচ্ছে সামনে 12 তারিখে একটা ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর যারা আছে অপশক্তি তারাও চেষ্টা করবে, আর বিদেশে তো ওরা আছেই। তো সেই জায়গায় আপনি জানেন যে শুধু দিল্লিতে না, 30,000 স্বৈরাচারের দোসররা ভারতে কিভাবে ঢুকে গেল এবং খুব আরামায় এসে তারা আছে ওখান থেকে। এমনকি কলকাতায় শুনেছি আওয়ামী লীগের অফিসও আছে। তো এইখান থেকে নানা রকম নির্দেশনা আসছে এবং সামনে ইলেকশনকে কেন্দ্র করে তারা জঘন্যতম কর্মকাণ্ডগুলো করবে। এই ব্যাপারে সরকারের সজাগ হওয়া উচিত। উনি হয়তো বক্তব্য দিচ্ছেন বা আমাদেরকে আশ্বস্ত করছেন, সেটা বড় কথা না। কথা হচ্ছে আপনি এর মধ্যে আবার বলছেন যে প্রার্থীদেরকে অস্ত্র দেওয়া হবে। আমি তো মনে করি এটা আরেকটা উস্কানি। আপনি প্রার্থীদেরকে নিরাপত্তা দিতে পারবেন না, তাদেরকে নির্বাচনে ডাকতেছেন, আর এখন বলছেন তোমাদেরকে অস্ত্র দেবো, লাইসেন্স দেবো। এটা তো একটা ভয়াবহ আর একটা অস্ত্রের ঝঞ্ঝানি শুরু হয়ে যাবে। সুতরাং আমি মনে করি এই শহীদ হাদির রক্তের মধ্য দিয়ে পুরা জাতি আমাদেরকে শপথ নেওয়া উচিত যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ এবং স্বস্তির জায়গায় নিয়ে আসতে হবে। এটা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা শান্তিপূর্ণ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন আমাদের করতে হবে। তা না হলে দেশ আরও বিপর্যয়ের পথে চলবে এবং এখানে আরও জুলাই যোদ্ধা বা রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের বড় ধরনের নির্লক্ষা এখানে আছে বলে আমি মনে করি। সেই ব্যাপারে সরকারকে আমি বলবো যে আপনারা শুধু কথাবার্তার বক্তৃতা দিয়ে দিন শেষ করলে হবে না, আপনাদেরকে কঠিন এবং কঠোর সিদ্ধান্তগুলো নিতে হবে।